Welcome back to my online surveying classes. Today we will discuss about graduations on compass. As we already have started about compass in our earlier classes, we already have discussed types of compass and its uses. Today we will talk about graduations on compass. তাহলে দেখ আমরা এর আগের দিনকে প্রিজমেটিক কম্পাস পড়েছিলাম আর সার্ভেয়ার কম্পাস পড়েছিলাম, সঙ্গে একটা ভিডিও দেখেছিলাম। তখন আমরা তারপর ডিফারেন্সগুলো কী কী প্রিজমেটিক কম্পাস এবং সার্ভেয়ার কম্পাস তারা পার্থক্যগুলো আমরা পড়েছিলাম। তাহলে আমরা প্রিজমেটিক কম্পাস নিয়ে কথা বলবো। প্রিজমেটিক কম্পাসে দেখ নাম্বার করা থাকে ক্লকওয়াইজ এবং কোয়াড্রেন্টাল বেয়ারিং সিস্টেমে কিন্তু থাকে। ওকে, মানে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 370 ডিগ্রি এবং 360 ডিগ্রি এভাবে কিন্তু করা থাকে। দেখ ছবিতে যেমন দেখা যাচ্ছে। ওকে, এভাবে কিন্তু থাকে। নেক্সট, ওয়াই 0 ইজ মার্কড অ্যাট সাউথ এন্ড অফ গ্রাজুয়েটেড সার্কেল। 0টা কেন সাউথে থাকে, কারণটা কি? ওয়েন দ্য নিডল ইজ ফ্রিলি সুইঙ্গিং অন দ্য পাইভট ইট পয়েন্টস টুয়ার্ডস নর্থ, দ্য রিডিং আন্ডার দ্য প্রিজম শুড বি 0। তার মানে যখন নিডলটা ফ্রিলি সুইং করে, ফ্রিলি মানে ঘোরে, মুভ করে পাইভটের উপরে, ইটস পয়েন্টস টুয়ার্ডস নর্থ অ্যান্ড দ্য রিডিং আন্ডার প্রিজম শুড বি 0। তখন কিন্তু আমরা এখানে নর্থে গেলে আমরা 0 রিড করবো। বাট সিন্স দ্য প্রিজম ইজ প্লেসড এক্স্যাক্টলি অপোজিট দ্য সাইড ভেন, the south end will be under the prism. Obviously the 0 mark must be placed at the end of the needle. সেই কারণেই কিন্তু একমাত্র আমরা 0টা সাউথে মার্ক করে রাখি। এবার সার্ভেয়ার কম্পাসে কী হয়? সার্ভেয়ার কম্পাসের ক্ষেত্রে আমরা দেখ যদি 3.12 ফিগার বিটা যদি আমরা দেখি একবার, এই যে সার্ভেয়ার কম্পাসে দেখ কী হচ্ছে, the graduated circle is divided into 4 quadrants and the graduations are marked from 0 degree to 90 degree. In each quadrant, মানে প্রত্যেক কোয়াড্রেন্টেই আবার ভাগ করা থাকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। ওকে, the 0 points are marked with letter N or S and 90 at east and west. যেমনভাবে দেখ দেখানো আছে ফিগার 3.12 সিতে। Okay, now uses of prismatic compass. Prismatic compass usesটা কি আছে? It is used for survey in wooded country, rough traverse, filling in details, preliminary surveys for roads, railways. Number 2, it also used for sketching and right marking. And next, it is unreliable in place of magnetic rock or iron ore. It is less accurate than theodolite. Actually দেখ আমরা এখন যে চারিদিকে যে সার্ভেগুলো দেখে থাকি বা যে অ্যাঙ্গেলগুলো মেজারমেন্ট করে, প্রথম কথা হচ্ছে কেউ কম্পাস দিয়ে আজকে আর কেউ এগুলো মেজার করে না। এর আগেও আমি বলেছি এখনকার দুনিয়াতে মিনিমাম একটা থিওডোলাইট ইউজ করে, বা একটু যদি কোনো ভালো কোম্পানি হয়, রেপুটেড কোম্পানি হয়, তারা থিওডোলাইটটা অ্যাভয়েড করে। তারা কিন্তু অনলি ইউজ করে হচ্ছে টোটাল স্টেশন। টোটাল স্টেশন দিয়ে আমরা সব কিছু করতে পারি, ডিস্টেন্স মেজার করতে পারি, অ্যাঙ্গেল মেজার করতে পারি এবং খুব প্রিসাইজলি করা যায়। আমরা একটু আগে এর আগের দিনকে ক্লাসে পড়ছিলাম যে কম্পাসের ক্ষেত্রে আমরা লিস্ট কাউন্ট কিন্তু ধরি হচ্ছে 30 মিনিট, মানে 30 মিনিটের কম কোনো রিডিংকে আমরা পড়তে পারি না। ওয়ারাজ আজকের ডেটে যেসব থিওডোলাইটগুলো পাওয়া যায় মার্কেটে, তারা কিন্তু আমরা লিস্ট কাউন্ট কিন্তু 10 সেকেন্ডস বা মেবি লেস দ্যান দ্যাট, তারও কিন্তু কম হতে পারে। যদি খুব প্রিসাইজ কোনো কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 10 সেকেন্ডের কম মেশিন দিয়েও কাজ করে থাকি লিস্ট কাউন্ট। কিন্তু কম্পাসের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল নিতে পারবো, কিন্তু 30 মিনিটের কম কোনো অ্যাঙ্গেল আমরা মেজার করতে পারবো না। ওকে, নাও এই কম্পাস দিয়ে কাজ করতে গেলে তার কিছু স্টেপ আছে। সেক্ষেত্রে ফার্স্ট স্টেপ কি? টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট অফ কম্পাস। সেটা কীরকম? দ্য প্রিজমেটিক কম্পাস মে বি হেল্ড ইন হ্যান্ড অ্যান্ড অবজারভেশনস ক্যান বি টেকেন, বাট ফর অ্যাকুরেট রেজাল্টস ইট ইজ মাউন্টেড অন লাইট ট্রাইপড হুইচ ইজ প্রোভাইডেড উইথ বল অ্যান্ড সকেট অ্যারেঞ্জমেন্ট। মানে আমরা
কম্পাসটাকে হাতে রেখেও আমরা দিক নির্ণয় করতে পারি, কিন্তু একটু অ্যাকুরেসি বাড়ানোর জন্য, একটু অ্যাকুরেটলি কাজ করার জন্য ট্রাইপড পাওয়া যায়, যেগুলো মোবাইলের যে স্ট্যান্ড হোক বা ক্যামেরার যে স্ট্যান্ড হোক সেরকম টাইপের দেখতে। ট্রাইপডগুলো একটু সরু টাইপের হয়, একটু হালকা টাইপের হয়, তারপরে কিন্তু ওটা বল সকেট লাগানো থাকে, তারপরে কম্পাসটা আমরা সেট করতে পারি। ওকে, অ্যান্ড ইট এনাবেলস টু লেভেল দ্য ইনস্ট্রুমেন্ট কুইকলি অ্যান্ড টু রোটেট ইন হরিজন্টাল প্লেন। এটাকে আমরা ওখানে ফিক্সড করে দিয়ে টোটাল কম্পাসটাকে আমরা রোটেট করতে পারি। এবার স্টেপগুলোকে কি, প্রথমে সেন্টারিং করা, আমরা ওটাকে বসিয়ে নিয়ে একদম সেন্টারিং করে নেব। ওকে, নেক্সট লেভেলিং করা, মানে একদম যাতে হরিজন্টাল থাকে কম্পাসটা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা কিন্তু আমরা আই অ্যাডজাস্টমেন্টে আমরা লেভেলিংটা করে নেব। নেক্সট ফোকাসিং দ্য প্রিজমটা আমরা ফোকাস করে দেখে নেব যে ঠিকঠাক রিডিংগুলো দেখা যাচ্ছে কিনা। অ্যাকচুয়ালি ওই সাইড ভ্যানে আমরা যখন চোখে দেখবো তখন একবারে আমরা রিডিংটাও দেখতে পারবো। আমাদের যে প্রিজমেটিক কম্পাস রয়েছে ল্যাবরেটরিতে আছে আমাদের, সেগুলো একবার সাইড ভ্যানের দিক তাকিয়ে আমরা কিন্তু দেখতে পাবো। ওকে, নাও অবজার্ভিং বিয়ারিংস। তাহলে ধর একটা আমাদের লাইন আছে এবি, সেটাকে আমাদের দেখতে হবে। আমরা কী করে সেটা দেখবো? তাহলে প্রথমে কাজ কি আমাদের, প্রথমটা মেশিনটা নিয়ে গিয়ে যে কোনো একটা স্টেশন আইদার এ অর বি, আমরা ধরো এতে বসালাম। তাহলে এতে বসানোর পরে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এবার টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট মানে কি, একটু আগে যেটা আমরা পড়লাম, আমরা সেন্টারিং করব, লেভেলিং করব, ফোকাসিং করব। তাহলে এই কটা স্টেপ করার পরে আমরা এ পয়েন্টে তো মেশিনটা ফিক্সড করলাম, বি পয়েন্টে গিয়ে আমরা রেঞ্জিং রডটা ধরবো। ওকে, তাহলে এইবার কম্পাস যে রয়েছে, কম্পাসের ওই সাইড ভেন দিয়ে আমরা বি যে রেঞ্জিং রডটা যেখানে ধরেছি সেটা আমরা কিন্তু দেখব বা বাইসেক্ট করব। ওকে, দ্য নিডল কামস টু দ্য রেস্ট, বাইসেক্ট রেঞ্জিং রড অ্যাট বি এক্স্যাক্টলি। তাহলে সেটা কীরকমভাবে হবে, এই যে অ্যান্ড নোট দ্য রিডিং। এবার যখনই ওই আমরা ওখান থেকে রোটেট করিয়ে নিয়ে বি পয়েন্টে গিয়ে আমাদের রেঞ্জিং রডটাকে বাইসেট করলাম, তখনই কিন্তু ওখানে একটা রিডিং আমরা দেখতে পাবো। ওকে, তাহলে ইট গিভস দ্য বিয়ারিং অফ দ্য লাইন এ বি। তাহলে এই যে এখানে দেওয়া আছে ফিগারটা, রিডিং অন কম্পাস, ধর এখানে আমরা যদি পড়ি, এখান থেকে রিডিংটা কী দেখতে পাচ্ছি আমরা, 62°30'। মানে আমরা একটা পেককে, মানে যেটা বি পয়েন্ট আমরা বলছিলাম এতক্ষণ, তাহলে পেকটাকে আমরা বাইসেট করেছি, মানে পেকটাকে আমরা দেখতে পাচ্ছি থ্রু সাইড ভেন। একটা হর্স এয়ার থাকে, হর্স এয়ার থ্রুতে আমরা দেখতে পাচ্ছি। ওকে, অবজেক্টিভ ভেনের থ্রুতে, অবজেক্টিভ ভেনে তাকালে থ্রু হর্স এয়ার আমরা একটা পেককে দেখতে পাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেলটা যেটা ক্রিয়েট করেছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এভাবে কিন্তু আমরা অ্যাঙ্গেলটা দেখতে পারি। এবার আমরা কথা বলবো লোকাল অ্যাট্রাকশন। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা আমাদের কাজ করার সময় মাথায় রাখতে হবে। লোকাল অ্যাট্রাকশন মানে আমরা কম্পাস একটা সাইডে গিয়ে কাজ করছি, বাট এবার কাজ করার পরে আমরা দেখতে পাচ্ছি ডাজ নট পয়েন্ট টু ম্যাগনেটিক মেরিডিয়ান অর ম্যাগনেটিক নর্থ ওয়েন ইট ইজ আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য এক্সটার্নাল অ্যাট্রাকটিভ ফোর্সেস। মানে আমরা কিছুতেই নর্থ আসছে না, মানে আমাদের এক্স্যাক্টলি আমরা জানি ধর এই সামনের দিকটা নর্থ, কিন্তু কম্পাস যখন দিচ্ছি আমরা কিছুতেই এক্স্যাক্টলি সেই নর্থের সঙ্গে কোইনসাইড করছে না। ওকে, এবং এটা খুব সিরিয়াসলি ডেভিয়েটেড ফ্রম দ্য নর্মাল পজিশন, নর্মালি নর্থ ডাইরেকশন থেকেই হয়, হোয়েন প্লেসড ইন দ্য ভিসিনিটি অফ আয়রন আর স্টিল অবজেক্ট। মানে এমন হতে পারে আমরা যেহেতু ম্যাগনেটিক নিডল ইউজ করছি, তাহলে মানে ম্যাগনেটিকের যে প্রপার্টিস, মানে লোহা যেমন আকর্ষণ করে, সেই কারণে ওই কম্পাসটা নর্থ থেকে ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। যেদিকে আমরা লোহার কোনো পিলার থাকুক বা লোহার কোনো অবজেক্ট থাকুক বা স্টিল থাকুক, ইলেকট্রিক কারেন্ট পড়তে গেলে সেক্ষেত্রেও হতে পারে। তাহলে আমরা ওই নর্থ লাইনটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে, বা নর্থ লাইনটা একটুখানি ট্রু নর্থে না গিয়ে, বা যেখানে যাওয়ার কথা সেখান থেকে না গিয়ে, ওটা কিন্তু ডান দিকে বা দিকে যেখানেই ওই অ্যাট্রাকশনটা থাকবে সেটা কিন্তু সরে যাবে। দ্য ডেভিয়েশন অ্যারাইজিং ফ্রম সাচ এক্সটার্নাল অর লোকাল সোর্সেস ইজ কল্ড লোকাল অ্যাট্রাকশন। তাহলে লোকাল অ্যাট্রাকশন কী কী জন্য হতে পারে? উপরে যদি কোনো ইলেকট্রিক ওয়্যার যায় সেক্ষেত্রে হতে পারে, বা বড় কোনো স্টিল অবজেক্টস, আয়রন গেট বা আয়রন ওর, এগুলো বা কারেন্ট উপর দিয়ে ফ্লো করলে এইসব কারণের জন্য লোকাল অ্যাট্রাকশন হতে পারে। ওকে, অ্যান্ড ইন সার্টেন লোকালিটিস, পার্টিকুলারলি ইন সিটিস, ইটস এফেক্ট ইজ মোর। এ সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গাতে এগুলো হয়ে থাকে, বাট এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ইট ইজ নট লাইকলি টু বি দ্য সেম অ্যাট ওয়ান পয়েন্ট
at another even though the points are a short distance apart. Okay, এভাবে হতে পারে। And compass needle is even affected by objects such as steel tape, chain, arrows, eggs, bunch of keys, etc. এই লোহা সংক্রান্ত ব্যাপার থাকলে সেটা কিন্তু হতে পারে। ওকে, নাও এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে কজেস অফ লোকাল অ্যাট্রাকশন। তাহলে কী কিছু হতে পারে? ইলেকট্রিক ওয়্যারস, স্টিল টেপস, চেইন অ্যারোজ, বাঞ্চেস অফ কিস, এরিয়া অ্যাফেক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড। যেখানে ম্যাগনেটিক ফিল্ড হিসেবে কাজ করে সেসব জায়গাগুলোতে কিন্তু এরকম লোকাল অ্যাট্রাকশন থাকতে পারে, মানে আমাদের নিডেলটা ঠিকঠাক রিডিং দেবে না। নাও ডিটেকশন অফ লোকাল অ্যাট্রাকশন, এটা আমরা বুঝবো কী করে লোকাল অ্যাট্রাকশন আছে কি নেই। দ্য লোকাল অ্যাট্রাকশনস ক্যান ইউজুয়ালি বি ডিটেক্টেড বাই অবজার্ভিং দ্য বিয়ারিংস। বিয়ারিং মানে কী জানি আমরা? ফোর বিয়ারিং, যদি সার্ভের দিকে হয় তাহলে ফোর বিয়ারিং, সার্ভের উল্টো দিকে হলে তাকে বলে হচ্ছে ব্যাক বিয়ারিং। অফ এ লাইন অ্যাট টু অর মোর পয়েন্টস অন দ্য সেম লাইন। এবার ডিফারেন্স আমরা জানি কি, ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিংয়ের ডিফারেন্স এক্স্যাক্টলি কত হয়? 180 ডিগ্রি। যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে সেখানে কোনো লোকাল অ্যাট্রাকশন রয়েছে। ইফ নট, লোকাল অ্যাট্রাকশনস is accepted at either stations or both, care should be taken that there are no observational or instrumental error। মানে আমরা সবসময়ের জন্য যে ভেবে নেব যে ভুল হলেই লোকাল অ্যাট্রাকশন আছে সেরকম ব্যাপারটি নয়। আমাদের দেখতে হবে যে আমাদের যাতে নিজেরা যখন আমরা রিডিংটা পড়েছি বা কোনো কাজ করছি তখন যেন আমাদের নিজের থেকে কোনো ভুল ভ্রান্তি না হয় সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। ওকে, এবার চলো একটা আমরা এক্সাম্পল দেখি। এখানে থেকে আমরা ছবি দেখতে পাচ্ছি দ্য বিয়ারিং অবজার্ভড অ্যাট পয়েন্ট এ। আমরা এ পয়েন্টে যে বিয়ারিংটা দেখলাম, কোন পয়েন্টে? এ বি একটা লাইন, এ বি একটা লাইনের পয়েন্ট এ, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিয়ারিংটা θ1 অ্যান্ড θ2। ওকে, তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেল মানে হচ্ছে দ্য লাইন এ বি আর লাইন এসি এতে হচ্ছে ইন্টারসেক্ট করছে। ইনক্লুডেড অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বিএসি, তাহলে বিএসিটা আমরা পেয়ে যাবো θ2 মানে θ1 করে। ওকে, এইবার এখানে মনে কর একটা লোকাল অ্যাট্রাকশন আমরা পেলাম হচ্ছে আলফা। আলফা কোনটুখানি? আলফাটা নর্মালি যেখানে নর্থ, সেই নর্থে না গিয়ে নর্থ ওয়ানে গিয়ে আমরা কম্পাসের নিডলটা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের লোকাল অ্যাট্রাকশন কী দাঁড়ালো? এ আলফা ডিগ্রি। দেন বিয়ারিং অফ দ্য লাইন্স এ বি, তাহলে এ বির কী দাঁড়ালো? θ1 প্লাস আলফা ডিগ্রি। আর এসির ক্ষেত্রেও তাই, θ2 প্লাস আলফা ডিগ্রি। তার ইনক্লুডেড অ্যাঙ্গেল কী দাঁড়ালো? তার মানে দুবার এই যে বিএসসিটা কী করবো? আগেরবার যেমন θ2 মাইনাস θ1 করে দিয়েছিলাম, এক্ষেত্রে θ2 প্লাস আলফা ডিগ্রি মাইনাস θ1 প্লাস আলফা ডিগ্রি। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? θ2 ডিগ্রি মাইনাস θ1 ডিগ্রি। এটা করলে বেরিয়ে যাবে। নাও এফেক্ট অফ লোকাল অ্যাট্রাকশন অন ইনক্লুডেড অ্যাঙ্গেলের ক্ষেত্রে লোকাল অ্যাট্রাকশনটা কীভাবে কাজ করে? দ্য অ্যামাউন্ট অফ লোকাল অ্যাট্রাকশন ইজ দ্য সেম ফর ইচ অফ দ্য বিয়ারিং অবজার্ভড অ্যাট দ্য অ্যাফেক্টেড স্টেশনস। ওকে, হেন্স the difference between the bearings of the lines observed at stations will give the correct included angles between the lines even though the station is affected by local restrictions. Okay, the only thing is to observe the bearing at the same time with same compass. আমরা কিন্তু একই কম্পাস দিয়ে দুবার করে দেখব। when we plot the closed towers from observed forebearing and back bearing readings due to error caused by local attractions, the total sum of internal included angles of the traverse is not equal to 2n minus 4 into 90 degree. তাহলে এই ফর্মুলা করে কিন্তু আমরা করে দেবো। এই ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট। ট্রাভার্স যখন আমরা ক্যালকুলেট করছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কী করবো? 2n minus 4 into 90 degree এটা করে আমরা দেখে নেবো। এনটা কি? এন হচ্ছে ট্রাভার্সের সাইড, কতগুলো সাইড আছে। যদি 4টে সাইড হয় তাহলে এনের জায়গায় 4 বসাবো, 5টা সাইড হলে এনের জায়গায় 5 বসাবো, 6টা হলে এনের জায়গায় 6 বসাবো। ওকে, নাও কারেকশনস অফ বিয়ারিং অ্যাফেক্টেড বাই লোকাল অ্যাট্রাকশন। ওকে, তাহলে এটা করতে গেলে দেখ আমাদের মেথড ওয়ানে কী বলছে? ইন দিস মেথড
bearing of the lines are first examined at the line having a difference between fore and back bearing exactly equal to 180 degree is selected. আমরা জানি এর আগেও পড়েছি ফোর বেয়ারিং এবং ব্যাক বেয়ারিং এর ডিফারেন্সটা এক্স্যাক্টলি হয় 180 ডিগ্রি অ্যান্ড দ্য বিয়ারিং অফ দিস লাইন্স আর কারেক্ট স্টার্টিং ফ্রম দিস লাইন বিয়ারিং অফ দ্য সাকসেসিভ লাইন্স আর কারেক্টেড বাই অ্যাপ্লাইং কারেকশনস টু দ্য অবজার্ভ বিয়ারিং। তো আমরা কারেকশনটা করে নিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড দ্য এরর উইল বি নেগেটিভ when the observed bearing is less, মানে যদি আমরা কম দেখি তাহলে কিন্তু এররটা নেগেটিভে গিয়ে পৌঁছবে। দেন দ্য কারেক্টেড বিয়ারিং অ্যান্ড দ্য কারেকশন উইল বি পজিটিভ, মানে যেহেতু নেগেটিভটাকে কাটাতে গেলে আমাদের ওর সঙ্গে প্লাস করতে হবে, মানে পজিটিভ করতে হবে। আর ভাইস ভার্সা মানে হচ্ছে উল্টোটা, যদি এই উল্টোটা হয় তাহলে উল্টোটা করতে হবে, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। অ্যান্ড লাস্টলি ইফ there is no line whose bearing differ by 180 degree, the correction should be done from the mean value of the bearing. যদি এটা না হয় তাহলে বেয়ারিংয়ের মিন ভ্যালু থেকে আমরা করতে হবে। ওকে, অ্যান্ড সেকেন্ড মেথডটা কি? ইন দিস মেথড ইনক্লুডেড অ্যাঙ্গেলস আর ক্যালকুলেটেড ফ্রম দ্য অবজার্ভড ফোর অ্যান্ড ব্যাক bearings of the lines, and these are true included angles since the amount of error due to local attraction is the same for all the bearings measured at the stations. Okay, and in closed towers the sum of the included angles must be, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। ক্লোজ টাওয়ার্সের ক্ষেত্রে ইনক্লুডেড অ্যাঙ্গেল কত হবে আমরা চেক করে দেখে নেব, 2n-4 ইন্টু 90 ডিগ্রি। এটা এটা আমাদের কিন্তু চেক করে বারবার দেখে নিতে হবে যে কোন ফর্মুলা দিয়ে 2n-4 ইন্টু 90 ডিগ্রি, ওয়ার এন হচ্ছে নাম্বার অফ সাইড অফ ট্রাভার্স, চারটে হলে 4, 5টা সাইড হলে 5, এভাবে করে কিন্তু আমরা দেখে নেব। অ্যান্ড ইফ দ্যার ইজ এনি ডিসক্রিপেন্সি, যদি এই ফর্মুলা না হয়, অবজারভেশনাল or instrumental errors exist, such error is distributed equally to the all angles. যদি আমাদের মনে করেন 2 ডিগ্রি একটা ডিফারেন্স চলে এলো, তাহলে এই 2 ডিগ্রিটা এন যত হবে, যদি 4 হলে 4টে অ্যাঙ্গেলের মধ্যে ইকুয়ালি ভাগ করে দেবো, যদি 5 হয় তাহলে 5টা অ্যাঙ্গেলের মধ্যে এই যে 2 ডিগ্রিটা আমরা কিন্তু ইকুয়ালি ভাগ করে দেবো। ওকে, নাও হাউ টু সিলেক্ট মেথড অফ কারেকশনস। when we can use method 1 as well as method 2, আমরা দুটোর যে কোনো একটা ইউজ করতে পারি এতক্ষণ যেগুলো আমরা পড়লাম। when summation of all included angles of closed towers is exactly 2n-4 into 90 degree and the difference between forebearing and back bearing of at least one survey line is 180 degree. তাহলে দেখ আমরা কী কী এতক্ষণ পর্যন্ত পেলাম সার্ভেটা ঠিকঠাক আছে কিনা জানার জন্য। প্রথমে আমরা করবো 2n-4 ইন্টু 90 ডিগ্রি, এটা করলাম। নাম্বার 2 কী করবো, ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিংয়ের পার্থক্যটা এক্স্যাক্টলি 180 ডিগ্রি আছে কি না এটা কিন্তু আমরা দেখে নেব। নেক্সট উই ক্যান ইউজ টু ডিফারেন্ট মেথড অফ দ্য ফলোইং কেসেস। কী কী? when summation of all included angles of closed towers is not equal to 2n-4 into 90 degree, যদি এই ফর্মুলা না হয় and the difference between ফোর bearing and back bearing 180 ডিগ্রি না হয়, when the summation of all included angles of closed towers is not equal to এত and there is no single survey lines having difference between ফোর bearing back bearing 180 ডিগ্রি। এক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কি সেটা? the quadrantal bearing for convenience may be converted to WCB. যদি কোয়াড্রান্টাল বিয়ারিংয়ে আমাদের কিছু থাকে সেটা কিন্তু আমাদের হোল সার্কেল বিয়ারিংয়ে নিয়ে যেতে হবে, অ্যান্ড দ্য সেম প্রসিডিওর ইজ অ্যাডাপ্টেড ফর কারেকশন, এবং সেইভাবে কিন্তু আমাদের কারেকশনটা করতে হবে। ওকে, সো স্টুডেন্ট টুডে আপ টু দিস মাচ, অ্যান্ড নেক্সট ডে উইল লার্ন প্লটিং এ কম্পাস ট্রাভার্স, কী করে প্লটিং করতে হয় কম্পাস ট্রাভার্সকে। অ্যাকচুয়ালি দেখ এটা তোদের সার্ভেতে যখন করা হয় তখন এটা আমরা থিওরিটা বলি সেই সময়, বাট এটা আমরা আগে থেকে বলে রাখবো যাতে তখন পরবর্তীকালে তোরা যখন এই কম্পাস ট্রাভার্সটা করবি যাতে তোদের কাজটা করতে অনেক ইজিয়ার হয়। ওকে স্টুডেন্টস, টুডে আপ টু দিস মাস অ্যান্ড নেক্সট ডে উইল স্টার্ট প্লটিং এ কম্পাস ট্রাভার্স। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।